আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ব মাইন্ড রিডার বইটির চতুর্থ পর্ব। আমি যখন লোকেদেরকে অবাক করে দেই খেলা দেখিয়ে, সেটা হতে পারে কোনো বাসাবাড়িতে কিংবা সমুদ্র সৈকতে অথবা রাস্তায় অথবা লাইভ শোতে, তাদের বিস্মিত মুখগুলো দেখতে খুব ভালো লাগে। তাদেরকে দেখে মনে হয় তারা যেন আবার শিশু হয়ে গেছে। কেউ কেউ আমাকে প্রশ্ন করে এবং আমি কি খেলা দেখালাম তা যুক্তি দিয়ে বুঝবার চেষ্টা করে, কিংবা বলে সেসব কৌশল আমি অবলম্বন করেছি তা ভুয়া কিনা। তাদের প্রশ্নে আমি কিছু মনে করি না। আমি সবসময় তাদেরকে জিজ্ঞাসা করি, আপনি শো উপভোগ করেছেন তো? এবং তারা যখন বলে হ্যাঁ খুব মজা পেয়েছি, তখন বুঝতে পারি আমি আমার কাজটি ঠিকঠাক করতে পেরেছি। এটাই হলো আসল কথা। অবিশ্বাসীদেরকে বিশ্বাসী বানানো আমার কাজ নয়। আমার আশা থাকে লোকে বিনোদিত হবে। তাদেরকে বিনোদিত করাই আমার মূল উদ্দেশ্য। আমি এইটুকু বলতে পারি, আমার পারফরম্যান্স দেখে যারা চলে যায় তাদের প্রায় সকলের মাঝে একটি ইতিবাচক অনুভূতি কাজ করে। আমি চার্লি চ্যাপলিনের ওই কথাটিতে শতভাগ বিশ্বাস করি, এ ডে উইদাউট লাফটার ইজ এ ডে ওয়েস্ট। আমি বিভিন্ন জায়গা থেকে অনুপ্রেরণা লাভ করি। একটি গল্প বলি, শুনুন। এই গল্পটি আমার মধ্যে শক্তি সঞ্চার করেছিল। আমার দারুণ ভালো লেগেছিল। ফেরাসিও ১৯৫৬ থেকে ১৯৯০ নামে এক লোক ইটালির একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি চাষাবাদের বদলে কৃষি যন্ত্রপাতি তৈরির বিষয়ে বেশি আগ্রহী হয়ে ওঠেন। রয়্যাল নেভিতে মেকানিক হিসেবে কাজ করার পরে তিনি নিজের ট্রাক্টর কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার কোম্পানি খুব ভালো কাজ দেখাচ্ছিল। অচিরেই ওইটা ইটালির সেরা কোম্পানি হয়ে ওঠে। কঠিন পরিশ্রমের ফলে ফেরোসিও নিজের জন্য সুন্দর সুন্দর অনেক গাড়ি কিনতে সমর্থ হন। এর মধ্যে তার স্বপ্নের গাড়ি ফেরারিও ছিল। গাড়িটিকে তিনি খুব ভালোবাসতেন, তবে এটির ক্লাস নিয়ে সমস্যা হয়। তিনি গাড়িটা নিয়ে চলে যান মারানেল্লোতে, ফেরারির সার্ভিস ফ্যাক্টরিতে। প্রতিবারই মেকানিকরা গাড়িটি নিয়ে গিয়ে গোপনে মেরামত করে দিত। এতে খুব বিরক্ত হতেন ফেরোসিও। বার কয়েক এরকম অভিজ্ঞতা হওয়ার পরে তিনি স্বয়ং এনজো ফেরারির সঙ্গে ক্লাসের সমস্যা নিয়ে কথা বলেন। তবে একজন সামান্য ট্রাক ড্রাইভারের ধৃষ্টতা সহ্য হয়নি এনজো ফেরারির। তিনি ফেরাসিওকে বলেন কিভাবে গাড়ি তৈরি করতে হয়। তার উপদেশ দিতে কেউ আসে না এনজো ফেরারির কাছে। ফেরোসিও তখন সিদ্ধান্ত নেন নিজেই নিজের গাড়ি বানাবেন, যাতে খুব ভালো ক্লাস থাকবে, যেটি সকল ফেরারিকে হারিয়ে সেরা হয়ে উঠবে, এবং তিনি তাই করেন। তারপর গাড়িটির নাম দেন পারিবারিক উপাধি দিয়ে, ল্যাম্বরগিনি। এ গল্প শুনে কি আপনাদের মনে হলো না, মাঝে মধ্যে কেউ আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলেও সেই নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তর করা যায়? আমরা অবশ্য এটা করতে পারবো না, তবে ভবিষ্যতে পজিটিভ এনার্জিকে বৃদ্ধি করার জন্য ফোকাস করতে পারবো। বুদ্ধ বলেছেন, আমরা যা চিন্তা করেছি তারই ফসল আমরা। মনই সবকিছু। আমরা যা চিন্তা করি তাই হয়ে উঠি। আমি বুদ্ধের এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করি। আমরা আজ যা ভাবছি ভবিষ্যতে তাই বাস্তবতায় পরিণত হবে। কাজেই আমাদেরকে ইতিবাচক ভাবনা ভাবতে হবে। আমরা সকলেই জানি কিছু লোক আছে যারা নেতিবাচক পরিবেশের প্রতি আকৃষ্ট থাকে এবং তাদের জীবনে নানান মন্দ ঘটনা ঘটে। আর একদল আবার যেন থাকে সৌভাগ্যের বরপুত্র, তারা সর্বদাই সুখে থাকে। এই মানুষগুলোর মাইন্ডসেট নিয়ে ভাবুন। যে লোকটা দুর্ভাগা সে কি গোমরা মুখ এবং হতাশ, আর যে লোকটি সৌভাগ্যবান সে কি সুখী এবং দয়ালু? এখন সহজেই বলা যায় প্রথমজন গোমরামুখ এবং দ্বিতীয়জন সুখী, তবে আমি বাজি ধরে বলতে পারি এরা সবসময় এমনই ছিল। এদের একজন সবসময় নেতিবাচক চিন্তা করেছে এবং অপরজন ভেবেছে ইতিবাচক ভাবনা। ফলে একজন দুর্ভাগ্যকে ডেকে এনেছে জীবনে, অপরজন সৌভাগ্য। আপনি নেতিবাচক ভাবলে নেতিবাচক ঘটনাই আপনার জীবনে ঘটবে। আমি যখন প্রতিদিন মেন্টালিস্টের কাজ করি, আমার এবং আমার অডিয়েন্সের জন্য পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে হয়। আমি মনের কোথাও কোনো নেতিবাচক চিন্তা নিয়ে স্টেজে কিংবা পার্টিতে যাই না। তাহলে আমি যাই করব তার উপর এর প্রভাব পড়বে। নেতিবাচকতা সন্দেহের সৃষ্টি করে এবং আমাকে কথা বিশ্বাস করতে হয় যে আমার শোয়ের সবকিছুই পরিকল্পনা মাফিক ঘটবে। আমি যদি নেতিবাচক চিন্তা করি, মন প্রাণ দিয়ে কিছু বিশ্বাস না করি, আমার অডিয়েন্সের ক্ষেত্রেও তাই ঘটবে। তাদের ভেতরে সন্দেহ ঢুকে যাবে। কাউকে পরিচিত করতে চাইলে আত্মবিশ্বাস অত্যন্ত প্রয়োজনীয় এবং পজিটিভ ফোকাস করাকে আত্মবিশ্বাস গঠন হিসেবে দেখা যেতে পারে। আমি যত পজিটিভ এনার্জি দেব ততই ওটা আমার কাছে বেশি করে ফিরে আসবে।
আমি আমার শোতে ইচ্ছে মতো একটি সুইচ টিপি। আমি অডিয়েন্সকে মন করা কিছু দেখানোর পরে কিছু হাস্যরসের কথা শোনাই। তারপর আবার অত্যাশ্চর্য কিছু দেখাই এবং এরপর যথারীতি হাস্যরসের পালা। এভাবে আমি এনার্জি লেভেলের সুইচটা ধরে টেপাটিপি করি। একজন এন্টারটেইনার হিসেবে হাসি আমাকে অনেক সাহায্য করে, তবে প্রয়োজনে এই হাসিও আমি নিয়ন্ত্রণ করে থাকি। বিশেষ করে যখন সিরিয়াস কোনো মেন্টাল ফোকাস করে থাকি, তখন আমার এবং অডিয়েন্সের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণের মনোযোগের প্রয়োজন হয়। কাজেই হাসি তখন নিয়ন্ত্রণ করতে হয়। আপনারা জানেন, কোনো শোতে পরিকল্পনা মাফিক সবসময় সবকিছু ঘটে না। আর এরকম হলে মূল্যবান এনার্জি লেভেল মৃন্ময় হয়ে পড়ার আশঙ্কায় নিমজ্জিত হয়। ধরুন আমি কোনো খেলা দেখানোর মাঝখানে রয়েছি, গোটা অডিয়েন্সের পূর্ণ মনোযোগ আমার দিকে। এমন সময় কোনো দর্শকের মোবাইল ফোন বিকট সুরে বেজে উঠল। ব্যাস, গেল মুডটাই নষ্ট হয়ে। তখন ওই লোককে ধরে পিটুনি দিতে ইচ্ছা করে না? কিন্তু আমি তাকে সেদিন কিছুই বলিনি। অডিয়েন্স বিরক্ত হলেও আমি ওই লোককে বলেছিলাম, নিন ফোনটা ধরুন। অসময়ে ফোন বেজে ওঠায় লোকটিও তখন বেজায় বিব্রত। তবে আমার কথা শুনে সে যেন হাফ ছেড়ে বেঁচেছিল। তারপর থেকে আমি দর্শকদেরকে বিনীত সুরে বলতাম তারা যেন শো চলাকালীন অনুগ্রহ করে তাদের ফোনের রিঙ্গার বন্ধ রাখেন। আমি যখন প্রথম আমেরিকা এবং ইউরোপে শো করি, অপেক্ষা করতাম কখন কারো ফোন বেজে উঠবে, তবে কারো ফোন বাজেনি। শুনেছি যেসব ডাক্তারকে রোগীরা পছন্দ করে তাদের বিরুদ্ধে তারা নাকি মামলা করে না। পারফর্মারদের ক্ষেত্রেও তাই। অডিয়েন্স তাদেরকে ক্ষমা করে দেয় যারা ভুলগুলো নিয়ে মজা করতে জানে। মনে আছে একবার আমি এক লোকের প্রথম প্রেম নিয়ে অনুমান করার চেষ্টা করেছিলাম এবং জিজ্ঞেস করেছিলাম যে মেয়েটির কথা তারা ভাবছে সে স্বর্ণকেশী কিনা। আমার মনে ঐরকম একটি ছবি এসেছিল, কিন্তু লোকটি বলল না। তখন আমি মজা করে বললাম, ওয়েল, আপনি তাকে শেষ যখন দেখেন তারপর বোধহয় সে চুলের রং পাল্টে ফেলেছে। সবাই হেসে উঠল। আমি যে ভুল করেছি তাতে কেউ কিছু মাইন্ড করলো না। আমি দ্য সাকসেসর নামের টিভি শোতে কাজ করার সময় একটা ভুল হয়ে যায়। আমি এরকম ভুল হলে সাধারণত বলে উঠি, ওফ, এখানে যদি উড়ি থাকতেন তাহলে এর চেয়ে ভালো করতে পারতেন। তখন দর্শকও হেসে উঠেছিল। বিস্ময়কর কাণ্ড। মজার ব্যাপার হলো আমি লক্ষ্য করেছি কোনো কিছু ভুল হয়ে গেলে বা সমস্যা হলে পজিটিভ এনার্জির প্রবাহ উচ্চমাত্রায় প্রভাবিত হতে থাকে। এখন মাঝে মাঝে আমি ভুল করার ভান করি যাতে ওই এনার্জিটা প্রবাহিত হতে থাকে। ১৪ টোকিও ২০১১। আপনি আশাবাদী নাকি দুঃখবাদী? আমি কিন্তু পুরোপুরি আশাবাদী। আমি আমার মনের দুঃখবাদী কোনো চিন্তাই ঢুকতে দেই না। ওগুলো আমার ধারে কাছে আসার চেষ্টা করলেও ঝেঁটিয়ে দূর করে দেই। এটি হলো আমার প্র্যাকটিসেরই একটি অংশ। আমি আমার মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দিতে নিজেকে ট্রেনিং দিয়েছি। মনে আছে একবার এক সাক্ষাৎকারকারী আমাকে প্রশ্ন করেছিল, আপনি যদি আমেরিকায় সফল হতে না পারেন তাহলে কি করবেন? জবাবে আমি তার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে বলেছিলাম, এর কোনো ব্যত্যয় ঘটতে পারে না। আমি অবশ্যই সফল হব। আমার অন্যতম লক্ষ্যই ছিল এবং আমি সবসময় জানতাম আমি মার্কিন যুক্তরাষ্ট্রে সফল হব। আমার মনে ব্যর্থতার চিন্তাই কোনোদিন আসেনি। দ্য অপটিমিজম বেসিস এর লেখক এবং এ যুগের অন্যতম সেরা নিউরোবিজ্ঞানী টালিসারক বলেছেন, হিউম্যানস মে বি হার্ডওয়্যার্ড ফর অপটিমিজম। আমরা জানি আমরা একদিন মারা যাব, সেজন্য আমাদের ভালো ভালো চিন্তা করা উচিত। কিন্তু কঠিন জীবনযাত্রার মধ্যে যদি ক্রমাগত নেতিবাচক তথ্য আসতে থাকে, তাহলে জীবনের উজ্জ্বল দিকটির দিকে আমরা তাকাবো কিভাবে? লোকের ব্রেন প্রসেস করার মাধ্যমে বিজ্ঞানীরা চিত্তাকর্ষক কিছু জিনিস আবিষ্কার করেছেন। আমাদের মস্তিষ্কের নিউরনে কিছু কাঙ্ক্ষিত তথ্য এনকোড করা থাকে যা আমাদের ইতিবাচক অনুভূতিগুলোকে জাগিয়ে তুলতে পারে, কিন্তু আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত তথ্য জমিয়ে রাখে না। কাজেই আমাদের মস্তিষ্ক যখন কোনো ভাগ্যবান লটারি বিজয়ীর সৌভাগ্যের বিষয়ে নোট নেয় এবং এই চিন্তার মাধ্যমে বৃদ্ধি করে আশাবাদ যে আমরাও একদিন বিজয়ী হতে পারবো, তখন চাকরি হারানোর দুঃখ সংবাদ শুনলেও তা আমাদেরকে খুব একটা দুশ্চিন্তায় ফেলে না। সাধারণত ভবিষ্যতের জন্য আশাবাদী হয়ে ওঠা মাঝে মাঝে খুব সহজ। আমরা যখন আশাবাদী হই এই ভেবে যে আগামী বছর থেকে আমাদের আয় ইনকাম বেড়ে যাবে, তখন কোনো চাকরির ইন্টারভিউ দেওয়ার পরেও ওই বিশেষ চাকরিটি পাবার ব্যাপারে আমাদের আশাবাদী নাও হতে পারি। আপনি কি জানেন ১০% আমেরিকান আশা করে তারা শতায়ু হবে, কিন্তু বাস্তবে মাত্র ০.০২ ভাগ ওই পর্যন্ত আয়ু লাভ করে। জীবনের উজ্জ্বল দিকে তাকাবেন কি করে? আপনি কি জানেন আশাবাদ একটি দক্ষতা? এটি শিখে নেওয়া যায়। বেশিরভাগ মানুষ ভাবে আপনি অর্ধ গ্লাস পূর্ণ পানি অথবা অর্ধ গ্লাস খালি ধরনের মানুষ। কথাটি সত্য নয়।
এমনকি সবচেয়ে নেতিবাচক মনোভাবের মানুষও খানিকটা আশাবাদ শিখতে পারে যদি তারা এর ওপর তাদের মনকে কেন্দ্রীভূত করে। আপনার গলার টোন বদলে ফেলুন। আপনি যদি বলেন সুখী, তাহলে সুখ অনুভব করবেন। নিজেকে আপবিট এবং এনার্জেটিক বলে ভাবুন। এখানে আবার সেই এনার্জির কথা এসে যাচ্ছে। নিজের মুড বদলে মাইন্ডসেট করতে হলে এরকমটি ভাবতে হবে। যেসব শব্দ ঘন ঘন ব্যবহার করতে হয়, তাই ইতিবাচকতার সুর নিয়ে আসুন। সমস্যা না বলে বলুন ওটা একটা চ্যালেঞ্জ। আপনার হাঁটার ধরন বদলে ফেলুন। লম্বা লম্বা পা ফেলে দ্রুত পদক্ষেপে হাঁটবেন। হাঁটার সময় আপনার মাথা থাকবে সমুন্নত। দুঃখবাদীরা ধীর পায়ে মাথা নিচু করে হাঁটে। মেডিটেশন বা ধ্যান করুন। পৃথিবীর সবচেয়ে সুখী এবং ধীরস্থির মানুষদের মধ্যে রয়েছে বৌদ্ধ সন্ন্যাসীরা। বৌদ্ধ সন্ন্যাসীদের লাইফস্টাইলে কি আছে যা তাদেরকে এত পজিটিভ করে তুলেছে? এর কারণ হলো মেডিটেশন বা ধ্যান। বহু গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ধ্যান করে তাদের মস্তিষ্কও পজিটিভ সাড়া দেয়। আমি ধ্যান করি দুটি কারণে: নিজেকে শান্ত করার জন্য এবং আমার মনকে পুনরুজ্জীবিত করে তুলতে। আমার মাথায় যখন কোনো পরিকল্পনা আসে না কিংবা কোনো বিষয় সিদ্ধান্ত নিতে পারি না, তখন চুপচাপ ধ্যানে বসে যাই। মেডিটেশন করলে আমার মন পরিষ্কার হয়ে যায়। মন থেকে সমস্ত দুশ্চিন্তা দূর হয়। আমার মন, আমার চিন্তা ভাবনাগুলো হলো আমার পারফরমেন্সের যন্ত্রাংশ। কাজে এগুলোকে ঠিকঠাকভাবে কাজ করতেই হবে। এগুলো যদি ক্লান্ত থাকে, বিধ্বস্ত থাকে, কোনোই কাজে আসবে না। আর সেটি নিশ্চয়ই আমার জন্য কোনো সুখকর খবর হতে পারে না। কাজে আমি যখন পারি ৫-১০ মিনিটের জন্য মেডিটেশনে বসে যাই। আমাকে যারা চেনে তারা আমাকে ধ্যান করতে দেখলে অবাক হয়ে যায়। কারণ তারা তো আমাকে দেখেছে সারাক্ষণই আমি চিৎকার চেঁচামেচি করছি, প্রাণশক্তিতে ছটফট করছি। কাজেই তারা যখন দেখে আমি চোখ বুজে চুপচাপ ধ্যানে বসে গেছি, অবাক হয় বই কি। তবে তারা যখন বিষয়টি নিয়ে ভাবে তখন এর কার্যকারিতা বুঝতে পারে। মেডিটেশন বা ধ্যান নিতান্তই ব্যক্তিগত বিষয়। কাজেই এর মধ্যে সঠিক বেঠিক কোনো ব্যাপার নেই। তবে আপনি ইচ্ছা করলেই কাউকে বলতে পারেন না ধ্যানে বসে যেতে, এবং নিশ্চয়ই আশা করবেন না সে ধ্যান কিভাবে করতে হয় তা জানে। আমি কিভাবে ধ্যান করি সেটা বলি। আমি কোনো নির্জন জায়গা খুঁজে নেই। হতে পারে সেটা কোনো হোটেল রুম। ওখানে সাধারণত মেঝেতে বসে পড়ি আমি। কোথায় যেন পড়েছিলাম পিঠ খাড়া করে বসে ধ্যান করতে হয়, নইলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। কাজেই আমি শিরদাঁড়া টান টান রাখার চেষ্টা করি। তারপর আমি চোখ বুজি এবং আমার চিন্তা ভাবনাগুলো নীরব করার চেষ্টা করি। বাইরে থেকে ভেসে আসা নানান শব্দ, গাড়ির আওয়াজ, এয়ার কুলারের গুঞ্জন ইত্যাদি থেকে নিজেকে বিযুক্ত করার চেষ্টা করি। এসব শব্দ থেকে মুক্তি পাওয়া বেশ কঠিন, বিশেষ করে আপনি যখন প্রথমবার ধ্যানে বসেন। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই ভেবে কত কিসিমের যে চিন্তা ঘুরপাক খেতে থাকে মনের মাঝে। আমি শ্বাস-প্রশ্বাসের ওপর ফোকাস করার চেষ্টা করি। নাক দিয়ে শ্বাস করি। কল্পনায় দেখি সমস্ত এনার্জি আমার শরীরে প্রবাহিত হতে শুরু করেছে। চিন্তা ভাবনাগুলো ফুরফুর করে উড়ে বেড়ায় মনের মধ্যে এবং মাঝে মাঝে এক ট্রেন বোঝাই চিন্তা ঢুকে পড়ে মনে। এরকমটি যখন ঘটে তখন আমি চিন্তা ভাবনাগুলো মন থেকে ছুঁড়ে ফেলে দেই এবং শ্বাস-প্রশ্বাসের ওপর আবার মনোযোগী হয়ে উঠি। মেডিটেশন আমাকে এক ধরনের শক্তি দানের মাধ্যমে রিল্যাক্স করে তোলে। তবে ঘুমের মতো রিল্যাক্সেশন নয়। আমি কিন্তু সম্পূর্ণভাবে জেগে থাকি এবং আমার সবগুলো ইন্দ্রিয় সচেতন থাকে। আমার মন থাকে একদম পরিষ্কার এবং স্থির। যতক্ষণ সম্ভব মানসিক এই ধৈর্যের মাঝে থাকার চেষ্টা করি আমি। অনেকেই বহু মানুষের সামনে কথা বলতে ভয় পায়। তাদের এই ভীতি কাজ করে তাদের কাজকর্মে, স্কুলে, সর্বত্র। কাজেই কল্পনা করুন আপনি ব্যাক স্টেজে দাঁড়িয়ে আছেন। জানেন আরেকটু পর স্টেজে গিয়ে ৮০০ মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে। ভয় লাগছে, তাই না? কাজেই এখন বুঝতেই পারছেন কেন আমার রিল্যাক্সড হওয়ার প্রয়োজন হয়। আমার কাছে মেডিটেশন হলো কনসেন্ট্রেশন বা পূর্ণ মনোযোগ দেয়া। এতে আমি নিজের প্রতি মনোযোগী হই। কোলাহল মুক্ত একটি কক্ষে বসে আমার মনকে প্রথমে কেন্দ্রীভূত করার চেষ্টা করি। এটি হলো নিজের সঙ্গে কথোপকথন। প্রশ্ন করি নিজেকে, তবে জবাব পাওয়াটা জরুরি নয়। শুধু মনকে মনোযোগী করে তোলার একটি রাস্তার সমান করা মাত্র। মাত্র ১০ মিনিটের মেডিটেশন শেষে দেখতে পাই আমি অনেক বেশি পজিটিভ এবং এনার্জেটিক হয়ে পড়েছি। নিজের ওপর অনেক নিয়ন্ত্রণ চলে এসেছে আমার। আমার চিন্তা ভাবনাগুলো অনেক গোছানো এবং অধিক সুবিন্যস্ত, যেন নিজের অজান্তেই দুশ্চিন্তা থেকে মুক্তির পথ মিলে গেছে। নেতিবাচককে ইতিবাচকে পরিণত করা। আমি সন্দেহবাদী। সংশয়বাদীদের আমার শত্রু না ভেবে বন্ধু ভাবি। যদিও একজন সন্দেহবাদী আমার শোতে তৈরি করা পজিটিভ এনার্জিকে ধ্বংস করে দিতে পারে, কিন্তু আমি সন্দেহবাদীদেরকে প্রমাণ করে দেই তারা যা ভাবছে তা ভুল। উরি গেলারের কাছ থেকে আমি শিখেছি সন্দেহবাদীরা বরং তাকে অনেক বেশি ফ্রি পাবলিসিটি করে দিয়েছে। জাদুকর হিল্লেলের একটি উদ্ধৃতি আমার ভারী পছন্দ। তিনি বলেছেন, জীবনযাত্রার দুটি রাস্তা আছে,
কোনো কিছুই অত্যাশ্চর্য নয়, আবার সবকিছুই অত্যাশ্চর্য। এখন আপনার যেটা খুশি বেছে নিন। আপনি যদি সারা জীবন সন্দেহবাদী থাকতে চান, থাকতে পারেন। তবে আমার ধারণা সন্দেহবাদী হলো জীবনের অনেক দরজাই বন্ধ হয়ে যায়। এই কথাটি সত্য। আমি এটি মনে প্রাণে বিশ্বাস করি। যারা আমার সমর্থন নিয়ে সন্দেহ করে তাদের ব্যাপারেই শুধু কথাটি বলছি না, যারা জীবন নিয়ে সংশয়ে আছে তাদের জন্যও কথাটি প্রযোজ্য। একদম প্রথম থেকেই সন্দেহবাদীদের নিয়ে আমাকে কাজ করতে হয়েছে। সন্দেহবাদকে ইউনিভার্সাল বলা চলে। কেউ যখন আমাকে হামলা করে, আমাকে জালিয়াত, ঠগ, প্রতারক বলে গালাগাল দেয়, সহ্য করা মুশকিল। তবে তাদের নেতিবাচক চিন্তাকে ইতিবাচকে পরিণত করার একটি চমৎকার সুযোগও আমি সেই সঙ্গে পেয়ে যাই। একজন সন্দেহবাদীকে বিশ্বাসীতে পরিণত করার চ্যালেঞ্জ নেয়াটা মজাই অন্যরকম। সন্দেহবাদীরা সাইকোলজিক্যালি একটি অন্যরকম, বিশেষ করে যারা নিজেদের মনকে একদম তালাবন্ধ করে রাখে। আমার একটি প্রিয় কাজ হলো কোনো সন্দেহবাদীকে স্টেজে তুলে নিয়ে আসা। একবার যখন তাদের প্রথম টিচার অথবা প্রথম প্রেমের কথা বলে তাক লাগিয়ে দেই, তারা একেবারে হতভম্ব হয়ে পড়ে, একদম চুপ হয়ে যায়। জাপানে প্রফেসর ওতসুকির কথা মনে আছে? তিনি মহা সংশয়বাদী ছিলেন, অন্তত খবরের কাগজে ওই বিষয়টি দেখার আগ পর্যন্ত। আমি যখন তার ব্যক্তিগত ফোন নম্বরের 10 ডিজিটের মাঝ থেকে 8টি ডিজিট বলে দিলাম, তিনি একেবারে অভিভূত হয়ে পড়লেন। আমি একটি বড় টিভি শোতে এসেছি এবং এক অতিথিকে বলেছি 2 অঙ্কের কোনো সংখ্যার কথা ভাবতে, এবং সে যেন এটি কাউকে না বলে। এরপর আমি মেয়েটিকে এবং অডিয়েন্সকে দেখাই একটি 4x4-এর স্কোয়ার, সব মিলিয়ে 16টি স্কোয়ার। আমার কাজ হলো এই স্কোয়ার বা সমচতুর্ভুজটিকে 20 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সংখ্যা দিয়ে ভরিয়ে ফেলা, এবং এর একটি স্কোয়ারে থাকতে হবে অতিথির ভেবে রাখা নম্বরটি। খুব সহজ কাজ। রেডি, সেট, গো। আমি খুব দ্রুত সবগুলো স্কোয়ার পূর্ণ করলাম, অত্যন্ত মনোযোগে এবং জলদি লিখে। গ্রিডি বা বর্গজালিটি ভর্তি করার পরে এটি সকলকে উঁচিয়ে দেখালাম। আমি আমার অতিথিকে জিজ্ঞাসা করলাম, আপনার সংখ্যাটি ওখানে আছে? না, বলল সে। আপনি শিওর? জিজ্ঞাসা করলাম আমি। সে বলল হ্যাঁ। তাহলে আপনার নম্বরটি কত ছিল? 64, বলল সে। সংখ্যাটি বলতে যেন তাকে একটু বিব্রতই মনে হলো। দর্শকদের মধ্যেও এমন অনিশ্চয়তা লক্ষ্য করলাম। তবে কি আমি খেলাটি ঠিকমতো খেলতে পারিনি? দর্শক কিরকম প্রতিক্রিয়া জানাবে? সবাই কেমন অস্থিরভাবে নড়াচড়া করছে। তখন সকলকে শান্ত করার সময়। তখন অবাক করে দেওয়ার মুহূর্ত উপস্থিত। এই যে দেখুন আমার পূর্ণ করা বর্গজালি। 44, 1, 12, 7, 11, 5, 4, 45, 6, 9। বর্গজালিটির দিকে তাকান, নিশ্চয়ই মনে আছে? অতিথিটি বলেছিল সে মনে মনে 64 সংখ্যার কথা ভেবেছিল। প্রতিটি সারির সংখ্যাগুলো যোগ করে দেখুন, ওই 64 পাবেন। প্রতিটি কলামের যোগফল 64। এবারে অবাক হয়ে এবং উত্তেজনায় চিৎকার করতে লাগলো দর্শক। বর্গজালি থেকে আরো কিভাবে 64 বের করা যায় সেই উপায় বাতলে দিতে অনুরোধ করতে লাগলো তারা। বর্গজালিটির মাঝখানের 4টি সংখ্যার দিকে তাকান এবং যোগ করুন। যোগফলের সমষ্টি আসবে 64। বর্গজালির একদম ওপরের সারির সবগুলো সংখ্যা যোগ করুন। কি 64 পাচ্ছেন তো? একদম শেষের সারির সংখ্যাগুলো যোগ করুন, 64 পাবেন। মোট কথা, আপনার মতো আমার দর্শকরাও বর্গজালের যেখানেই তাকাচ্ছিল সেখানেই সংখ্যাগুলোর যোগফলের সমষ্টি 64 দেখতে পাচ্ছিল। ফলে তাদের মুখে হাসি আর ধরে না, এবং আমিও যে তাদেরকে অবাক করে দেওয়ার আনন্দে হাসছিলাম তা বলা বাহুল্য। 15, জেনেভা, 2009। খুব বেশি দিন আগের কথা নয়, এমন একটি পরিস্থিতির উদ্ভব হয়েছিল যা খুব খারাপ হতে পারত। তবে এটি সংশয়বাদীদের নিয়ে নয়, বাইরের পৃথিবী থেকে এসেছিল ভয়ের একটি ব্যাপার। আমি তখন সুইজারল্যান্ড ঘড়ি কোম্পানি টেস্টের জন্য পারফর্ম করছি। একটি দারুণ পরিকল্পনা করেছিলাম। ওখানকার সমস্ত ঘড়ি চালু করে আবার বন্ধ করে দেব। আমি হাস্য পরিহাসের ছলে নিজের পরিচয় দিলাম। বললাম, ইসরায়েল থেকে এসেছি। এটি একটি সুন্দর দেশ, সবারই এখানে আসা উচিত। আমি এ কথা বলা মাত্র 3জন লোক আসন ছেড়ে উঠে দাঁড়ালো, ফেটে পড়ল ক্রোধে, এক্সিটের দিকে পা বাড়ালো। আমি তো অবাক। এরকম ঘটনা আমার জীবনে কখনো ঘটেনি, এবং নেতিবাচক কোনো কথা বলে শোটি আমি ধ্বংস করতে চাইনি। আমার মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল চিন্তা, কি করব এখন? আমি সিদ্ধান্ত নিয়ে চিৎকার করে হাসি মুখে বললাম, এক্সকিউজ মি। স্ট্যান্ডিং ওভেশনটা কিন্তু দেয়া হয় আমার শো শেষ হওয়ার পরে। আমার কথা শুনে হেসে উঠল অডিয়েন্স, তবে লোকগুলো হাসলো না।
তাদের শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ ছিল অতিশয় নেতিবাচক। এদের একজন আমার দিকে ফিরে বলল, তারা চলে যাচ্ছে কারণ আমি ইসরায়েল থেকে এসেছি। যাক, ব্যাপারটা তাহলে অন্তত ব্যক্তিগত নয়। জানা গেল এরা এসেছে দুবাই থেকে এবং তারা ইহুদি বিরোধী। ইসরায়েলের সঙ্গে দুবাইয়ের নেতিবাচক সংঘাত রয়েছে। লোকগুলো খুব রেগে গিয়েছিল, এক্সিটের দিকে হনহন করে হেঁটে যাচ্ছিল। অডিয়েন্স তাদেরকে দেখছিল, ফিসফিস করছিল। অডিটোরিয়ামে হঠাৎ করেই যেন প্রবেশ করলো রাজনীতি। এনার্জি লেভেল দ্রুত নেমে যাচ্ছিল। আমি চেঁচিয়ে বললাম, আপনারা যাওয়ার আগে দয়া করে আমার একটা কাজ করে দিয়ে যান। ১ থেকে ১০০-র মধ্যে কোন একটি সংখ্যার কথা ভাবুন। ৩ যুবকের একজন দাঁড়িয়ে পড়ল। সে আমার অনুরোধ রক্ষায় রাজি হয়েছে। আমি যখন তাকে তার নির্বাচিত সংখ্যাটির কথা জিজ্ঞাসা করলাম, সৌভাগ্যবশত ওই নম্বরটি আমি মাত্র লিখে ফেলেছিলাম। তখন ওই লোকটি হাসল, তার বন্ধুরাও হাসল। স্বস্তির বাতাস বইল অডিয়েন্সের মাঝে। ওরা ৩ জন আবার এসে নিজেদের আসন গ্রহণ করলো এবং অন্য সবার সঙ্গে শোটি উপভোগ করলো। শোটি দারুণ হয়েছিল। এনার্জি লেভেল নিচে নেমে যাওয়ার পরে আবার তা দারুণভাবে উপরে উঠে আসে। পারফরমেন্স শেষ হওয়ার পরে আমি ওই লোক ৩টির কাছে গেলাম, নিজের পরিচয় দিলাম এবং বারে নিয়ে গেলাম ওদেরকে। হুইস্কি এবং সিগারেট যোগে আমাদের গল্প চলতেই থাকলো। ওই মুহূর্তে আমার খুব গর্ব হচ্ছিল, তবে ওই সময় আমার বিশেষ দক্ষতা প্রদর্শনের জন্য নয়, এটি জেনে যে কিভাবে ইতিবাচক দিকের ওপর ফোকাস করতে হয় এবং ওই শক্তি অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হয়। আমার তখন মনে হচ্ছিল আমি আন্তর্জাতিক সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ করেছি। মাত্রাটি ছোট হতে পারে, তবে ওটি আমাদের ৪ জনের জন্যই গুরুত্বপূর্ণ ছিল। আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম এবং লোকগুলো তাতে সাড়া দিয়েছিল। তাদের সঙ্গে আমার এখনো বন্ধুত্ব আছে এবং আশা করছি একদিন ওদের সঙ্গে দেখা করতে দুবাই যাব। ১৬, আপনার ইনটিউশনকে বিশ্বাস করুন। আপনার এরকম কোনো অভিজ্ঞতা কি হয়েছে? একটা গান আপনার মনে গুঞ্জন তুলছে, আর যেই আপনি রেডিওটি অন করলেন সঙ্গে সঙ্গে রেডিওতে সেই গানটি বেজে উঠল। অথবা আপনি কারো কথা ভাবলেন এবং তারপর তারা আপনাকেই ইমেইল করলো, অথবা টেলিফোন বেজে উঠল আর আপনি বুঝে ফেললেন ফোনটি কে করেছে। এরকম অভিজ্ঞতা সকলেরই রয়েছে। একে বলে কলার আইডি। তবে সিরিয়াসলি বলছি, ইনটিউশন বা অন্তর্জ্ঞান আমার জীবনে বিরাট একটি ভূমিকা রেখেছে। এমনকি আমার বয়স যখন ৪-৫, তখনই মা খেয়াল করেন তিনি আমাকে কি বলতে যাচ্ছেন তা আমি আগেভাগেই বুঝে যাচ্ছি। তিনি হয়তো কিছু নিয়ে চিন্তা করছিলেন। আমি তখন তাকে ঠিক ওই বিষয়েই কোনো প্রশ্ন করে ফেলেছিলাম, যদিও ওটির সঙ্গে আমাদের কারো কোনো সম্পর্কই ছিল না। অথবা আমি ঢুকেছি রান্নাঘরে, মা একটা খবর দিতে যাচ্ছিলেন, আমি তাকে বলে ফেললাম, তুমি কি বলবে আমি তা জানি। আমি নিশ্চিত আমার কথা শুনে তার অদ্ভুতই লাগতো, বিশেষ করে প্রথম প্রথম। পরে আমি নিজেই বুঝতে পারি এটি আমার জীবনেরই একটি অংশ। তাই এই নিয়ে পরবর্তীতে আর তেমন চিন্তাভাবনা করিনি। মানুষ মিথ্যা কথা বললেই আমি ধরে ফেলতে পারি। তখনও কিন্তু আমি বডি ল্যাঙ্গুয়েজ, মৌখিক অভিব্যক্তি কিংবা চোখের মুভমেন্ট নিয়ে কোনো বইপত্র পড়িনি, যেগুলো এখন পড়েছি। তখন জানতাম এটা হলো এক ধরনের সাহসী অনুভূতি। একইভাবে আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি কার ওপর আস্থা রাখা যাবে, কাকে বিশ্বাস করা যাবে। মাঝে মাঝে আমি এমন কারো কথা ভাবি যার সঙ্গে বহুদিন দেখা সাক্ষাৎ নেই। পরের মুহূর্তে দেখা গেল সেই লোক আমার সামনে দিয়েই হাঁটছে। হয়তো কারো মুখ আমার চোখের সামনে ভেসে উঠল। পরের মুহূর্তেই তার ফোন পেয়ে যাই আমি, অথবা আমি মনে মনে কোনো গানের সুর গুনগুন করছি। রেডিও অন করলাম, দেখি রেডিওতে সেই গানটি বাজছে। এরকম ঘটনা আমাদের সকলের জীবনেই কম বেশি ঘটে, সব সময়, এমনকি কলার আইডি ছাড়াই। তবে আমার ক্ষেত্রে ইনটিউশন মুহূর্তগুলো ক্রমাগতই ঘটে চলেছে, দিনে ৮, ৯, ১০ বার প্রতিদিন। তো আমি যখন ইনটিউশন শব্দটি ব্যবহার করছি তা দিয়ে কি বোঝাতে চাইছি? আমি মনে করি এটি হলো কোনো কিছু জানার পথ যেটি কনশাস রিজনিং এর প্রক্রিয়ার মাঝ দিয়ে চলছে না। সোজা ভাষায় নিজের অজান্তেই আপনি কিছু জেনে ফেলেছেন। এটি হলো এক ধরনের অন্তর্দৃষ্টি ও তথ্য লাভ, যা প্রতিদিনকার পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্য ছাড়াই কাজ করে, তবে ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা অবচেতনভাবে পরিচালিত হয়। ইনটিউশন আমাকে তথ্য ও যোগাযোগের বিরাট এলাকা সম্বন্ধে সচেতন হওয়ার সামর্থ্য জানায় এবং নিখুঁত প্রেডিকশন ও চয়েস গ্রহণের বিষয়ে পথ দেখায়। বিশ্বজুড়ে অনেক স্থানেই ইনটিউশন সাংস্কৃতিক অভিজ্ঞতার একটি অংশ। নেটিভ আমেরিকানরা প্রকৃতির আত্মাদের সঙ্গে কথা বলে, তাদের সন্ধান করে। ইরোকইয়া তাদের গোটা প্রজাতিকে একটিমাত্র শরীর হিসেবে দেখে। তারা স্কাউট পাঠায় উপজাতির চোখ এবং কান হিসেবে, যাদের কাজে
অন্তর্ধানমূলক ছবিগুলো দলের অন্যান্য সদস্যদের কাছে পাঠিয়ে দেয়। আমার মনে হয় উন্নত সমাজে আমরা ইনটিউশনের অনুভূতি দুইভাবে হারিয়ে ফেলেছি। প্রথমত, আমরা সবকিছুতেই যুক্তি খুঁজতে যাই। বিষয়টি যদি ব্যাখ্যা করা না যায়, ওই ব্যাপারে আর আগ্রহ খুঁজে পাই না। দ্বিতীয়ত, বেশিরভাগ শিশুই জন্মের সময় অন্তর্জ্ঞান নিয়ে জন্মায়। তারা সবকিছুর জন্য উন্মুক্ত থাকে এবং তারা কোথায় আছে সে ব্যাপারে তারা সচেতন নয়। তারা যখন বড় হয়, দেখতে পায় মূল্যবোধগুলো সমাজের যুক্তির উপর ভিত্তি করে বসানো হয়েছে, তখন তারা ইনটিউশন ঝেড়ে ফেলে দেয় এবং ওহ, এটা তো স্রেফ কাকতালীয় একটি ঘটনা, এর কোনো মানেই নেই, এরকম চিন্তাকে আলিঙ্গন করে। বিষয়টি বেশ দুঃখজনক। মেয়েদের ইনটিউশন ক্ষমতা বেশি বলে যে মতবাদ রয়েছে তা কিন্তু সত্যি নয়। তবে এটি প্রমাণিত হয়েছে মহিলারা নন-ভার্বাল কমিউনিকেশন রিডিং এর পুরুষের চেয়ে ভালো এবং অন্যরা কোনো ইমোশনাল মেসেজ পাঠালে সেটি তারা পুরুষদের চেয়ে তুলে নিতে পারে দ্রুত। এতে বোঝা যায় নারীরা পুরুষের চেয়ে বেশি ইনটুইটিভ। তবে উইলিয়াম আইকস পুরুষ এবং নারীদের ইনটিউশন নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছেন দুটি লিঙ্গের অন্তর্জ্ঞান উপলব্ধি সমান সমান। তবে ইনটিউশনের সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু ক্রমে কমে যাচ্ছে। আমরা স্রেফ কথাগুলো সবকিছুর ব্যাখ্যা দিয়ে ফেলি। আমার ওরকমই মনে হচ্ছিল, কিংবা আমার মন তাই বলছিল, অথবা আমি জানতাম এরকম কিছু হবে। প্রায়ই আমাদের মন কিছু বলে, আমাদের শরীর নির্দিষ্ট একটি অনুভূতি জন্ম নেয়, যেন আমাদের শরীর কোনো সংকেত পাঠাচ্ছে। এই সংকেতগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের মন কিছু বলছে এর বিষয়ে বুঝবার আরো ক্ষমতা বেড়ে যাবে। তবে এক একজনের মন কিছু বলার বিষয়টি কিন্তু এক এক রকম। অনুভূতিগুলো পিন পয়েন্ট করবেন কিভাবে? ১. এমন কারো কথা ভাবুন যাকে আপনি খুব অপছন্দ করেন। ২. আপনার কেমন লাগছে? আপনার শরীর কি কোনো চঞ্চল বা উত্তেজনা জাগছে যা আপনাকে সাবধান করে দিচ্ছে? শরীরের কোথায় অনুভূতিটা কিরকম মনে হচ্ছে? ৩. আপনি আপনার মনে কোনো ছবি দেখতে পাচ্ছেন? ছবিটি কিরকম? একটিমাত্র ছবি নাকি সিনেমার মতো একের পর এক ছবি উদয় হচ্ছে? ছবি বা ছবিগুলো কি সাদা-কালো না রঙিন? ৪. নিজের সঙ্গে কথা বলুন। এই বিষয়টি আপনার মোটেই পছন্দ হচ্ছে না এবং আপনার গলার স্বর কেমন শোনাচ্ছে তা লক্ষ্য করুন। আপনি কত দ্রুত কথা বলছেন ইত্যাদি। এখন আপনি এমন কারো কথা চিন্তা করুন যাকে আপনি খুব পছন্দ করেন। লক্ষ্য করুন শরীর কিরকম চঞ্চল বা উত্তেজনা যাচ্ছে এবং অপছন্দের লোকটির কথা ভাবার সময় যে অনুভূতি হয়েছিল তা থেকে এই অনুভূতিটি কতটুকু আলাদা। ৫. মনের চোখে বিষয়টি দেখুন এবং এই নিয়ে নিজে নিজে কথা বলুন। কোনো পার্থক্য চোখে পড়লে তা নোট করে রাখুন। এখন আপনি আপনার শরীর অপছন্দ পছন্দের বেজলাইনটি জানেন। জানেন কোন বিষয়গুলো সঠিক মনে হয়েছিল আর কোনগুলো ভুল, এবং ওই সংকেত অনুসারে কিভাবে সাড়া দিয়েছেন তাও এখন আপনার জানা। আমি যখন মাইন্ড রিডিং করি তখন ইনটিউশন আমার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। যখন আমি কাউকে বলি তাদের প্রথম প্রেমের কথা আমি বলতে যাচ্ছি, তারা নামটি ভাবামাত্র সিগন্যাল পাঠাতে শুরু করে। এগুলোর কিছু কিছু বডি ল্যাঙ্গুয়েজ হিসেবে পাঠ করা যায়, তবে কিছু সিগন্যাল আসে তাদের মন থেকে। মাঝে মাঝে আমি ছবি দেখি, একটি ইমেজ কিংবা একটি অক্ষর। মাঝে মধ্যে আমি নিশ্চিত থাকি না কি দেখছি। একটা অনুভূতি হয় কোনো অক্ষর বা নাম দেখছি, স্রেফ একটি অনুমান। এই সময়ে আমার মধ্যে ইনটিউশন কাজ করে। আমি কোনো লোকের বডি ল্যাঙ্গুয়েজ পড়ার সময় আমার মানসিক দক্ষতার সঙ্গে এটিকে ব্যবহার করি। আমি যখন লোকটিকে নাম নিয়ে প্রশ্ন করছি, আমি আরও দেখি এবং অনুভব করি তারা নতুন ধরনের সিগন্যাল পাঠাচ্ছে। এ অনেকটা দাবা খেলার মতো, যেন কোনো কোড ভাঙা হচ্ছে। মাঝে মধ্যে কোনো প্রশ্ন ছাড়াই গোটা নাম তাৎক্ষণিকভাবে পেয়ে যাই। আমি মনে করি এটাই হলো সত্যিকারের ইনটিউশন। নামটি আমার মনে একটি অনুভূতির মতো আবির্ভূত হয়, তারপর এটি ক্রমে নিশ্চিত করি। অন্যান্য সময়ে আমি সিগন্যালগুলো গুলিয়ে ফেলি, তখন আমাকে একটি চয়েস বেছে নিতে হয়। মন যেদিকে নির্দেশ করে সেই পথে চলি এবং সবশেষে আমার ইনটিউশন একটি সিদ্ধান্ত নিতে সাহায্য করে। গত বছর লস অ্যাঞ্জেলসের একটি বড় ইভেন্টে একজন প্রথম প্রেমিকের নাম অনুমান করার চেষ্টা করেছিলাম। এমন সময় মেয়র অ্যান্টনিন আর ভিলরাইগোসা এসে আমাকে চ্যালেঞ্জ করে বসেন। তাকে খুব উত্তেজিত লাগছিল। তিনি একটি নাম চিন্তা করে রেখেছেন যেটি তার ধারণা আমি মোটেই অনুমান করতে পারবো না। আমি তাকে প্রশ্ন করতে লাগলাম। অক্ষরগুলো দেখতে পেলাম, তবে কোনো কিছুই বোধগম্য হয়ে উঠছিল না। আমি অক্ষরগুলো লিখে শব্দটির দিকে তাকিয়ে রইলাম। এটি কি সত্যি কোনো নাম? আমার ইনটিউশন জোরালোভাবে বলছিল আমার অনুমানই সঠিক, তবে আমার যুক্তিবাদী মস্তিষ্ক প্রশ্ন করে চলছিল। আমি মেয়রকে নামটি জিজ্ঞাসা করলাম। অরোরা, বললেন তিনি। আমি হাতে কার্ডবোর্ডটি উঁচু করে দেখালাম। ওখানে আমি অরোরা শব্দটি লিখে রেখেছি। আমার অনুমানই সঠিক। এটি কোনো মানুষের নাম নয়, এটি হলো
উত্তর মেরুর লাল ও সবুজ রঙের আলোক ছটা। ইনটিউশন সহজবোধ্য কোনো বিষয় নয়। বিজ্ঞান একে সন্দেহের দৃষ্টিতে দেখে এবং এই নিয়ে খুব কমই গবেষণা হয়েছে। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি এবং আপনার বন্ধুরা অন্তত একবারের জন্য হলেও ইনটিউশনের অভিজ্ঞতা লাভ করেছেন। ১. মনে হয়েছে না কেউ একজন আপনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং ঘুরতেই দেখলেন আপনার অনুমান সত্যি? ২. আপনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন, কিন্তু অ্যালার্ম বাজার আগেই আপনার ঘুম ভেঙে গেল। এটা কিন্তু ইনটিউশন। ৩. আপনি হয়তো টের পেলেন আপনার পরিচিত কেউ দুর্দশা পীড়িত কিংবা বিপদে পড়েছে। ৪. কোনো একটি বিষয়ে আগেই হুঁশিয়ার থাকলে পরে দেখলেন ঠিকই ওই ঘটনা ঘটেছে। ৫. কেউ কিছু বলার আগেই বুঝে ফেললেন সে কি বলতে যাচ্ছে, কিংবা কারো অসমাপ্ত বাক্য সমাপ্ত করতে পারলেন। ৬. কাউকে ফোন করবেন ভাবছেন, কিন্তু সেই আপনাকে ফোন করে বসলো। ৭. কোনো ঘটনা ঘটার আগে তা নিয়ে স্বপ্ন দেখলেন। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যে ৪টি প্লেন টুইন টাওয়ারের ওপর আছড়ে পড়েছিল তার ৭৪ এবং ৮১% যাত্রীশূন্য ছিল, যেটি পেন্টাগনে আছড়ে পড়ে। সেই বিমানে ২৮৯টি আসন থাকলেও যাত্রী সংখ্যা ছিল মাত্র ৬৪। অবস্থা দৃষ্টে মনে হয় সেদিন অনেক লোকই ফ্লাইট ক্যান্সেল করেছিল। এটা কি ইনটিউশনের কারণে? টাইটানিক জাহাজে শেষ মুহূর্তে অনেক লোক টিকিট ক্যান্সেল করে। তাদের মনে হয়েছিল এই জাহাজে ভ্রমণ নিরাপদ হবে না, কিছু একটা ঘটতে পারে। ১৯৫০ দশকে মার্কিন মুলুকে যেসব রেল দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে একজন তথ্যচিত্র তৈরি করতে গিয়ে দেখেছেন যেসব ট্রেন দুর্ঘটনা কবলিত হয়েছে সেগুলোর যাত্রী সংখ্যা কম ছিল। আমার মনে হয় টিকিট ক্যান্সেল করার বিষয়টি মনে কুডাক ডাকার কারণেই হয়েছিল। তারা হয়তো ভেবেছিলেন ট্রেনে ওঠা ঠিক হবে না, কোনো অমঙ্গল হতে পারে, তাই এরা প্রাণে বেঁচে যায়। ১৭. প্রাইভেট এবং কনফিডেন্সিয়াল ২০১০। মিস্টার এবং মিসেস অমুক আমাকে একটি মিটিংয়ে নিমন্ত্রণ জানিয়েছেন। আমি একটি রাজধানী শহরে একটি আধুনিক সুউচ্চ ভবনের কনফারেন্স রুমে বসে আছি। এই ঘরের জানালাগুলো মেঝে থেকে ছাদ ছুঁয়েছে এবং উজ্জ্বল দেয়ালগুলোতে ঝোলানো ঝলমলে আধুনিক চিত্রকলাগুলো দিচ্ছে আলো এবং আশাবাদের অনুভূতি। সাদা চকচকে কনফারেন্স টেবিল ঘিরে বসেছেন বিজনেসম্যান এবং বিজনেস উইমেনরা। সকলেই দামি বেশভূষায় সজ্জিত। তারা প্রখর বুদ্ধিমত্তার অধিকারী এবং অভিজ্ঞতা সম্পন্ন। তারা কাগজপত্রে চোখ বুলানোর ফাঁকে ফাঁকে একটু দুটো কথা বলছেন। ধূসর ববকাট চুলের এক সুন্দরী নারী আমার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিলেন। আমি হেসে তাদের সঙ্গে হ্যান্ডশেক করলাম। গাঢ় নীল রঙের টাই পরা এক লোককে ১ থেকে ১০০-র মধ্যে যে কোনো একটি সংখ্যা ভাবতে বললাম। সে আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। তাকে বিস্মিত তবে অসুখী দেখালো। তার পাশে বসা মহিলাটি হালকা হেসে লোকটিকে বলছেন, তোমার কফি লাগবে? লোকটি পাতলা ঠোঁটে হাসল। আমি সংখ্যাটা বলছি। মহিলাটি আমার দিকে ফিরে বললেন, আমি এই ধরনের খেলা খুব পছন্দ করি। আমি আমার দক্ষতার কয়েকটি নমুনা দেখানোর পরে পুরুষ ও নারীদেরকে আরেকটু রিল্যাক্সড মনে হলো। আলাপচারিতায়ও যেন আরেকটু সহজ হয়ে এলো। তারা এখন হাসছে। এক মহিলা আমাকে সম্বোধন করলেন অফিসিয়াল আইস ব্রেকার বলে। শুরু হলো মিটিং। আমি টেবিলের একবারে শেষ মাথায় বসে আছি। তাদের কথা শুনছি, সায় দেয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকাচ্ছি এবং মাঝে মধ্যেই দু একটি আইডিয়ার যোগান দিচ্ছি। মিটিং শেষ হওয়ার পরে সবাই হ্যান্ডশেক করে চলে গেলেন। আরেকটি বিজনেস মিটিং শেষ। আমি শুধু রয়ে গেলাম কনফারেন্স রুমে। ভাবছি, নিচের ব্যস্ত শহরটি দেখছি। মনে মনে মিটিংটির কথা ভাবছি। এই মিটিংয়ে আসার পেছনে দুটি উদ্দেশ্য ছিল। দৃশ্যমান উদ্দেশ্যটি হলো বরফ ভেঙে মিটিংয়ের ইতিবাচক শুরু করা এবং তারপর আমার অদৃশ্য ভূমিকা ভিজিটরদের ভেতর বাহির পাঠ করা। আমার ক্লায়েন্ট জানতে চাইলেন ভিজিটিং টিম যে ব্যবসায়িক প্রস্তাব দিয়েছে তা তিনি বিবেচনা করবেন নাকি এই থেকে সরে দাঁড়াবেন। ভদ্রমহিলাকে তার ব্যবসা বাণিজ্য সম্পর্কে পরামর্শ দেয়া আমার কাজ নয়। আমার তাকে বলতে হবে আমি আমার ইনটিউশন দিয়ে টেবিলের মানুষগুলো সম্পর্কে ঠিক কি বুঝতে পেরেছি। আমার অন্য পঞ্চ ইন্দ্রিয় যা বলে তার উপর ভিত্তি করে আমি ফাইনাল রিডিং হিসেবে ইনটিউশনকে ব্যবহার করি এবং আজ আমার মন বলছে ওই টেবিলের একজন মানুষ খুবই অসৎ প্রকৃতির। বিষয়টি বুঝতে পেরে শারীরিকভাবে আমি অস্বস্তি বোধ করছি, কারণ আমার মনে হয় না দলের অন্যরা এই সম্পর্কে সচেতন। আজ যে ৬ জন মানুষ প্রস্তাব দিলেন তাদের মধ্যে ৫ জন খুবই সৎ এবং তারা তাদের প্রোডাক্টের উপর আস্থা রাখেন, তবে একজন মানুষ সৎ নয় এবং প্রোডাক্ট নিয়ে তার কোনো আস্থা বা বিশ্বাস নেই এবং ওই লোকটির কারণে অন্যরা পিছিয়ে যেতে পারে। আমি আমার ক্লায়েন্টকে এই বিষয়ে জানিয়ে দেব ঠিক করলাম। আমি যখন আমার ক্লায়েন্টদেরকে কোনো পরিবেশ বা পরিস্থিতির মূল্যায়ন সম্পর্কে জ্ঞাত করি
চাই তারা আমার সরবরাহকৃত তথ্য দিয়ে নিজেরাই সিদ্ধান্ত নেবেন। অনেক সময় আমি জানতে পারি না তারা এই নিয়ে কাজ করেছেন নাকি করছেন না। তবে গত কয়েক বছরে আমি বেশ কয়েকটি ফলো আপ ফোন কল পেয়েছি, মাঝে মাঝে বছরে দু একটি, যা আমার চিন্তা ভাবনাগুলোকে নিশ্চিত করেছে। এসব ক্ষেত্রে 10 বারের মধ্যে 9 বারই আমার ইনটিউশন সঠিক বলে প্রমাণিত হয়েছে। আমার কাছে জানবার এই অনুভূতিটি আসে ভেতর থেকে। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করার ফলে আমি কারো দিকে তাকিয়ে গড়পড়তা মানুষের চেয়ে অনেক বেশি জানতে পারি। আমি এই নিয়ে প্রচুর প্র্যাকটিস করেছি এবং এই বিষয়টি পরীক্ষা করার অনেক সুযোগও পেয়েছি। তবে টিপিং পয়েন্ট হলো, আমাকে যে বিষয়টি সত্যিকার অর্থে নিশ্চিত করে তোলে সেটি আসে ভেতর থেকে প্রতিবারই। মন একটি শক্তিশালী বস্তু হিসেবে আমাকে সর্বদা মোহিত করে যাচ্ছে। আমার কাছে ইনটিউশন নিজে নিজে জানালা দিয়ে ভেসে চলে আসে না, বদলে এটি আমাদের সচেতন চিন্তা ভাবনাগুলোর সঙ্গে হাতে হাত ধরে আসে। এটি একটি আলাদা ডাইমেনশন যা আমাদের যৌক্তিক ভাবনাগুলোকে পরিষ্কার ও সুদৃঢ় করে তুলতে সাহায্য করে। আপনারা হয়তো ম্যালকম গ্ল্যাডওয়েলের বই ব্লিঙ্কের নাম শুনেছেন। বইটি ইনস্টিংক্ট নিয়ে। এতে লেখা হয়েছে আমাদের মস্তিষ্ক কত অবিশ্বাস্য দ্রুততায় সিদ্ধান্ত নিতে পারে, অথচ যে বিষয়টি নেয়ার জন্য হয়তো মাসের পর মাস বিশ্লেষণ এবং গবেষণা চলছে। এই যে তথ্যের প্রক্রিয়া করার দারুণ সামর্থ্য, এবং যেটি এক মুহূর্ত দেখেই ঝট করে কোনো সিদ্ধান্তে আসা যায়, যার জন্য প্রক্রিয়া সচেতন সতর্কতার প্রয়োজন হয় না, একে বলে থিন স্লাইসিং। উদাহরণ হিসেবে গ্ল্যাডওয়েল একটি গ্রিক মূর্তির কথা বলেছেন। মূর্তিটি দেখেই কয়েকজন বিশেষজ্ঞ বলে দিয়েছেন এটি নকল, অথচ মাসব্যাপী বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং এক্সপার্টদের মতামত কিন্তু তার উল্টোটা বলেছিল। যারা বলেছিলেন মূর্তিটি নকল, তারা ওই থিন স্লাইসিং ব্যবহার করেছিলেন। এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গ্ল্যাডওয়েল ইনটিউশন শব্দটি ব্যবহার করতে পছন্দ করেন না। তার কাছে ইনটিউশন হলো আবেগী ও অযৌক্তিক একটি বিষয়। তিনি বরং এর বদলে ইনস্টিক শব্দটি ব্যবহার করে থাকেন, যাতে তার বিশ্বাস এবং শব্দটি দ্বারা থিন স্লাইসিংকে সম্পূর্ণ যৌক্তিকভাবে উপস্থাপন করা যায়। এতে চিন্তা প্রক্রিয়াও গতি বৃদ্ধি পায়। তবে আমার মতে ইনটিউশন যৌক্তিক চিন্তাকে ছাড়িয়ে যায়। আমি যৌক্তিক চিন্তার শক্তিটিকে আলিঙ্গন করি যখন আমার অন্তর্জ্ঞানের দিকটির সংস্পর্শ পেতে চাই। শুধুমাত্র তখনই আমি সচেতনভাবে ইনটিউশনকে জড়িয়ে নিয়ে লোককে প্রশ্ন করি। আমি মেন্টালিজম নিয়ে যত পারফরমেন্স করেছি, তার মধ্যে একটি বিষয় নিয়ে লোকে খুব আলোচনা করে, সেটি হলো প্রেডিকশন। এই কাজটি আমি অহরহ করি না, কারণ এটি বড্ড কঠিন। এই কাজটি আমি তখনই কেবল করি যখন আমি নিজে থেকে একটা তাগিদ অনুভব করি, কারো দাবির মুখে নয়। আমি একবার এনবিএ বাস্কেটবল খেলার বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলাম। খেলা চলছিল সাক্রামেন্টো কিংস বনাম মিলওয়াকি বাক্সের মধ্যে। খেলা শুরুর আগে আমি বিশাল এক স্ক্রল পেপারে ভবিষ্যৎবাণী লিখে তা অন্য লোকেদের সামনে একটি বক্সের মধ্যে সিলিন্ডারের ভেতরে তালাবদ্ধ করে দেই। বাক্সটি আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়। হাফ টাইম নাগাদ খেলার স্কোর দাঁড়ায় কিংস 48 এবং বাক্স 49। 20,000 দর্শক এবং টিভি ক্যামেরার সামনে আমি বক্সের তালা খুলে সিলিন্ডারটি বের করে আনি এবং বের করি স্ক্রলটি। সবাই আমার জবাবের প্রত্যাশায় উন্মুখ। আমি তাদের সামনে কাগজটি খুলে দেখাই। বড় বড় কালো হরফে ওতে লেখা হাফ টাইম স্কোর কিংস বনাম বাক্স 48-49। দর্শক উল্লাসে ফেটে পড়ে। আমাকে বহুজন প্রশ্ন করেছে, ওটা কি ওপেন প্রেডিকশন ছিল? আমি কি করে দুটি বাস্কেটবল দলের স্কোরের ব্যাপারে এমন নিখুঁত ভবিষ্যৎবাণী করলাম? আমার প্রক্রিয়াটি ছিল এরকম। প্রথমে আমি দুটি দলের সঙ্গেই তাদের লকার রুমে দেখা করেছি, খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, তাদের মুখের দিকে তাকিয়েছি এবং তাদের সঙ্গে হ্যান্ডশেক করেছি। আমি প্রতিটি খেলোয়াড়ের পরিসংখ্যানও বিশ্লেষণ করেছি। এসব কাজ করার পরে আমি বসে কিছুক্ষণ ধ্যান করেছি এবং আহ্বান করেছি আমার ইনটিউশনকে। তারপর 48 ও 49 সংখ্যা দুটি লিখেছি। একবার সমস্ত তথ্য পাবার পরে আমি দল ও তাদের খেলোয়াড়দের বিষয়ে মোটামুটি একটি ধারণা করতে পেরেছিলাম। তারপর আমি পুরোটাই ইনটিউশন এবং নিজের অনুমানের ওপর ছেড়ে দেই। তবে এখানে জরুরি একটা বিষয় লক্ষণীয় যে আমার ইনটিউশনকে কিন্তু গাইড করেছে আমার অত্যন্ত যত্নের সঙ্গে করা খুঁটিনাটি প্রস্তুতি। দুটি জিনিস একসঙ্গে কাজ করেছিল। আমি সৌভাগ্যবান যে উঁচুমাত্রার ইনটিউশন উপলব্ধি নিয়ে জন্মগ্রহণ করেছি, এবং আমার সৌভাগ্য যে একে আমি অগ্রাহ্য করিনি। অন্যরা হয়তো বলতে পারে সবকিছুই কোইন্সিডেন্স বা কাকতালীয়। আমি যখন কারো কথা ভাবলাম তার পরপরই তার ফোন পেলাম, সেটা কি কোইন্সিডেন্স? কেউ মিথ্যা বলছে তা সঠিকভাবে অনুমান করাটা কোইন্সিডেন্স?
1 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যা অনুমান এবং প্রতিবার সঠিক বলা। কোইন্সিডেন্স? আমার কোইন্সিডেন্স বা কাকতালীয় ঘটনায় যত বেশি বিশ্বাস স্থাপন করতে শুরু করব, ততই ইনটিউশনের ওপর থেকে আমার বিশ্বাস কমে আসবে, যদিও আমি নিজেই কোইন্সিডেন্সে বিশ্বাসী নই। আপনি কোইন্সিডেন্সে বিশ্বাস করেন? কি দারুণ কোইন্সিডেন্স! আপনার ইনটিউশনকে সমৃদ্ধ করুন। আমার মতে আমরা সকলেই ইনটিউশন নিয়ে জন্মেছি। এটি সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত এবং শেখা উচিত কিভাবে একে ব্যবহার করতে হবে। একে যত বেশি স্বীকৃতি দেয়া যায়, ততই ইনটিউশন শক্তিশালী ও নিখুঁত হবে। কিভাবে আমাদের ইনটিউশন আরও বৃদ্ধি এবং সমৃদ্ধ করে তোলা যায়, দেখি। 1. ইনটিউশনে বিশ্বাস করুন। আপনি আপনার ইনটিউশনকে কাজে লাগাতে চাইলে এর অস্তিত্ব স্বীকার করতে হবে এবং একে সিরিয়াসলি নিতে হবে। মেডিটেশন প্র্যাকটিস করুন, অথবা প্রতিদিন অন্তত 10 মিনিট আপনার ইনটিউশনের সঙ্গে কথা বলুন। আপনার চারপাশে পৃথিবীর প্রতি উন্মুক্ত হন। কোইন্সিডেন্সের নোটগুলো নিয়ে নিন। আমি সবসময় বলি, কাকতালীয়ভাবে কিছু ঘটে না। প্রতিটি ঘটনার পেছনে কারণ থাকে। সিদ্ধান্ত এবং নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন তুলুন। এতে আপনার যৌক্তিক চিন্তাভাবনাগুলোর সঙ্গে ইনটিউশন সম্পর্কযুক্ত হওয়ার একটা সুযোগ পাবে। বারবার প্রশ্ন করতেই থাকুন। আপনার শরীর আপনাকে কি বলছে তা শুনুন। কারোর সঙ্গে সাক্ষাৎ করার সময় আপনার পেটের ভেতরটা কি গুড়গুড় করে? কোনো কিছু কি আপনাকে আশাবাদী ও উদ্যমী করে তোলে? আপনার এনার্জি লেভেলের গুরুত্বটা চেনার চেষ্টা করুন। একটি চয়েসে আপনার এনার্জি উঠলো হাই লেভেলে, আপনার চয়েসে আবার ওটা নেমে এলো নিচে। এটা ভালো লক্ষণ নয়। বিষয়টা নিয়ে অবশ্যই ভাবতে হবে। নিজের স্বপ্নগুলো নিয়ে প্রতিদিন সকালে কিছুক্ষণ ভাববেন। আপনার অবচেতন মনের অনেক কিছু বলার আছে এবং আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বেশি সেন্স সে তৈরি করতে জানে। আপনার ইনটিউশন যখন কাজ করে সেগুলো লিখে রাখুন। কাজ না করলে জবাব: 1. এদের মধ্যে একজনের নাম প্রত্যেক। 2. সবগুলো মাসেই 28 দিন থাকে। 3. আপনার নাম ধরে অনেকেই ডাকে। লিখে রাখবেন। আপনি যত বেশি মনোযোগী এবং সচেতন হবেন, আপনার ইনটিউশন তত বেশি চিনতে পারবে এবং অনুসরণ করতে পারবেন। ধৈর্যশীল হন। আপনার অন্তর্জ্ঞানমূলক চয়েসগুলো সবসময় তাৎক্ষণিক ফলাফল নাও এনে দিতে পারে। মাঝে মাঝে কোনো শোতে আমার মধ্যে ইনটিউশনটা এমনভাবে ঢুকে পড়ে যে গোটা একটি সেগমেন্টই আমি বদলে ফেলতে বাধ্য হই। কারণ হঠাৎ করেই আমি বুঝতে পারি যে লোকটিকে এই শো এর জন্য দর্শক সারি থেকে তুলে এনেছি, সে এ কাজের জন্য ঠিক উপযুক্ত নয়। উদাহরণ হিসেবে বলা যায়, কিছু সন্দেহবাদী রয়েছে, তারা চায় তাদের আইডিয়াগুলোকে চ্যালেঞ্জ করা হোক। এই সন্দেহবাদীরা আমার দক্ষতার প্রমাণ দেখতে চায়, যাতে তারা এতে বিশ্বাস করতে পারে। আমি যদি তাদেরকে শূন্যেও ভাসাই, তবুও তারা কিছু বিশ্বাস করবে না। আমার ইনটিউশন বলে দেয় আমি কেমন লোকের সঙ্গে কাজ করছি এবং এদেরকে আমার খেলায় নিলে সত্যি কোনো ফায়দা হবে কিনা। তবে কারো কারো সঙ্গে মিনিট কয়েক কাজ না করা পর্যন্ত কিন্তু মাঝে মাঝে বুঝতে পারি না একে দিয়ে কাজ হবে কিনা। এক্ষেত্রে আমার ইনটিউশন হয়তো পুরোপুরি কাজ করে না, আর তখন আমার অ্যাপ্রোচ চেঞ্জ করার সময় বেশ সাবধান থাকতে হয়। মেন্টালিস্ট হিসেবে যখন কাজ শুরু করতে যাচ্ছিলাম, তখন অনেক কিছুই আমাকে শিখতে হয়েছে, বিশেষ করে কিভাবে আমার পারফরমেন্স দেখাবো। শুরুতে আমি কারো নাম বা সংখ্যা অনুমান করে দর্শকদের উদ্দেশ্যে ঘোষণা করতাম। তারপর ওই ব্যক্তিটি সম্পর্কে নিশ্চিত হতাম। মাঝে মাঝে তারা বিষয়টি অস্বীকার করত এবং অন্য কোনো নাম কিংবা নম্বর বলতো, যাতে প্রমাণ হয় আমি ভুল বলেছি। ব্যাপারটা বেশ বিব্রতকর ছিল। তখন সিদ্ধান্ত নেই আমি আমার ইনটিউশন ব্যবহার করে জানবো শোতে কোন মানুষটি সৎ থাকবে এবং নিজের নাম ও সংখ্যা বদলাবে না। এটা সবসময়ই কাজ হতো। তবে ক্রমে আমি চতুর হয়ে উঠি এবং অতিথিকে প্রথমে জবাব দিতে বলি, আমি নিজে কনফার্ম হওয়ার জন্য। এখন যখনই প্রয়োজন হয় আমি স্রেফ আমার ইনটিউশন ব্যবহার করি। তবে আমার ইনটিউশন শুধুমাত্র শোয়ের সময় কাজে লাগে না। একজন মেন্টালিস্ট হিসেবে আমি বিভিন্ন ইভেন্টে সব রকমের আমন্ত্রণ পেয়ে থাকি। ছোট, বড়, প্রাইভেট এবং পাবলিক। সারা পৃথিবী থেকে আমার আমন্ত্রণ আসে। মাঝে মাঝে সেরা আমন্ত্রণটি বাছাই করতে একটু মুশকিল হয়ে যায়। একটি বিশেষ কেসের কথা মনে পড়ছে, যেটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভবই হয়ে উঠেছিল। আমি তখন জার্মানিতে কয়েকটি শো করছি। শোগুলোর সেটআপে দীর্ঘ সময় লেগেছিল, তবে শো বেশ ভালো হচ্ছিল। হঠাৎ একদিন আমি এক আমেরিকান বিলিয়নার বিজনেসম্যানের ফোন পেলাম। তিনি ইসরায়েলে বড়সড় একটি ইভেন্ট করতে চাইছেন। আমাকে ওখানে পারফর্ম করতে বললেন। পরের সপ্তাহে অনুষ্ঠান, কিন্তু জার্মানিতে আমি তখন আরো একটি রাতের শোর জন্য বুকড হয়ে গিয়েছি।
আমার হাতে সময় খুব কম। আমি বসে গেলাম আমার ইনটিউশন কি বলে তা শোনার জন্য। আমার যৌক্তিক মন ততক্ষণে পরিস্থিতি যাচাই করে ফেলেছে। আমি জানতাম ওই বিজনেস ইভেন্টে যোগ দিলে আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হবে, যেটি আরেকটা সুযোগ এনে দিতে পারে। তবে আমি এও জানতাম জার্মানিতে শো করার জন্য আমি কমিটমেন্ট করেছি এবং তাদের অনুষ্ঠান পণ্ড করতে চাই না। বিশেষ করে যে বন্ধুটি আমাকে এখানে শো করার বিষয়ে সাহায্য করেছিল। বিজনেস ম্যানেজমেন্টে আমার যেভাবে চিন্তা করতে শিখেছিলাম, আমার যৌক্তিক মন সেভাবে ভাবছিল। শীর্ষ দেশ, আদেশ এবং উপসংহার। যতবারই আমি উপসংহারে পৌঁছালাম, সমস্যাটা নিয়ে আবার ভাবতে হলো। আমি তখনও কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। আমার মন ঘূর্ণাবর্তে পাক খাচ্ছিল। তখন সিদ্ধান্ত নিলাম আমার মন যা বলে তাই করব। আমার মন এই বিষয় ছিল অত্যন্ত পরিষ্কার। সে বলল, ইসরায়েলে যাও এবং সেখানে শো করো। আমি আর দ্বিতীয়বার কিছু ভাবলাম না। ঠিক করলাম ইসরায়েলে যাব। মজার ব্যাপার যে মুহূর্তে আমি আমার ইনটিউশনের কথা শুনে সিদ্ধান্তটি নিলাম, সঙ্গে সঙ্গে মন থেকে সমস্ত দুশ্চিন্তা চলে গেল। আমি আবার সুখী হয়ে উঠলাম। আমি জানতাম আমি সঠিক কাজটি করছি। তবে আমার প্রথম কাজ ছিল জার্মানির অনুষ্ঠান যেন ভণ্ডুল না হয়ে যায় সেই ব্যবস্থা করা। আমি আমার এক ঘনিষ্ঠ বন্ধু আমির লুস্টিককে ফোন করলাম। সে আমার মতোই মেন্টালিস্ট, থাকে ইসরায়েলে। জিজ্ঞাসা করলাম আমার শেষ শোটি সে সামাল দিতে পারবে কিনা। লুস্টিক খুব ভালো এন্টারটেইনার এবং জানতাম তার শো দারুণ হবে। আমির লুস্টিক রাজি হলো। আমি আমার জার্মান বন্ধুদেরকে বললাম আমার ফাইনাল শোতে আমার চমৎকার একজন রিপ্লেসমেন্ট পেয়েছি। আমি বিবেকের কাছ থেকে পুরোপুরি মুক্ত হয়ে ইসরায়েলে চলে গেলাম সেই কোটিপতি ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করতে, যিনি পরবর্তী লাস ভেগাসে আমার জন্য একটি শো এর ব্যবস্থা করেছিলেন। আমরা যা ভাবি সবসময় তা হয় না। বছর কয়েক আগে নিউ ইয়র্কে নিউ ইয়ার ইভের প্রাক্কালে বেশ বড় অঙ্কের টাকার বিনিময়ে একটি বড় শো করার কথা ছিল আমার। আমি বেশ খুশিও ছিলাম, আমার ম্যানেজারও তাই। কিন্তু কেন জানি আমার মনে হতে লাগলো নিউ ইয়র্কের পারফরমেন্স বাদ দিয়ে বদলে অন্য কিছু করা উচিত। সেদিন সন্ধ্যায় এক বিখ্যাত জার্মান সাংবাদিক তার বাড়িতে এক প্রাইভেট পার্টিতে আমাকে আমন্ত্রণ জানালো, তবে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না। আমার মনে হলো এই কাজটি করাই ঠিক হবে। তবে এরকম মনে হওয়ার কারণটা ঠিক বুঝতে পারলাম না। আমার যুক্তিবাদী মন বলছিল নিউ ইয়র্কের শোটি করা উচিত, কিন্তু কিন্তু যতবারই এই সিদ্ধান্ত নিচ্ছিলাম ততবারই কেমন অস্থিরতায় ভুগছিলাম। মনের গভীরে মনে হচ্ছিল আমি ভুল করতে যাচ্ছি। আমি যতবার নিজেকে এই সিদ্ধান্তের বিষয়ে যৌক্তিক প্রশ্ন করেছি, ততবারই আমার ইনটিউশন জবাব দিয়েছে, বলেছে জার্মানি যাওয়াটাই আমার জন্য ঠিক হবে। তো ম্যানেজারের পরামর্শ অগ্রাহ্য করে আমি নিউ ইয়র্ককে না বলে দিলাম, বদলে জার্মানি চললাম, ফ্রাঙ্কফুর্ট থেকে বার্লিন। তখন নিউ ইয়ারের সময় প্লেনে আমি আমার দুই বন্ধু, আমার ম্যানেজার, পাইলট এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছাড়া অন্য কেউ ছিল না। আমি সেই খালি প্লেনের একটি ছবিও তুলেছি। গল্পটি দারুণ হতো যদি বলতে পারতাম আমি পার্টিতে গিয়ে শো দেখিয়েছি এবং বিখ্যাত কয়েকজন মানুষের সঙ্গে পরিচিত হয়েছি। আরো গোটা দশেক শোর কাজ পেয়েছি। কাজেই আমার ইনটিউশনের সমস্ত ধন্যবাদ প্রাপ্য, কারণ তার কথাই শুনেছিলাম। কিন্তু মজার ব্যাপার হলো এসব কিছুই ঘটেনি। হ্যাঁ, শোটি ভালো হয়েছিল, কিছু চমৎকার মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, অনেক মজাও করেছি। তবে এরকম তো হামেশাই ঘটে। এমন বিশেষ কিছুই ওখানে ঘটেনি যাতে আমি বুঝতে পারতাম সে রাতে নিউ ইয়র্কের বদলে কেন জার্মানিতে গিয়েছিলাম। তবে আমার সিদ্ধান্ত নিয়ে আমি অনুতাপ করি না। একদিন হয়তো এমন কিছু ঘটবে যাতে পেছনের দিকে তাকিয়ে আমি বলতে পারবো, নাও আই গেট ইট। আমার ইনটিউশন আসলে ঠিকই ছিল। আমি যেমন বিশ্বাস করি আমরা যতটা বুঝতে পারি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আমাদের মন। সেই সঙ্গে আমি এটিও অনুভব করি ইনটিউশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দ্বারা প্রায় সকলেই তাদের জীবনের উন্নতি ঘটাতে পারে। ইনটিউশন হলো সেই জায়গাগুলোর একটি যেখানে আমরা অত্যন্ত অলস, জীবন যেভাবে আমাদের নিয়ে যাচ্ছে সেভাবেই চলছি। আমরা ভাবছি হয়তো আমরা ইনটিউশনে বিশ্বাস করব, আসলে তা করছি না। আমরা কালে ভাদ্রে একবার ইনটিউশনের কথা ভাববো যখন ওই কোইন্সিডেন্ট বা দৈবাত ঘটনাবলীর আবির্ভাব ঘটবে। তারপর আবার আমরা এর কথা ভুলে যাব। বদলে আমাদের উচিত ইনটিউশনের প্রতি মনোযোগী হওয়া। যখন এটিকে আমাদের প্রয়োজন তখন আহ্বান করা। কখন ইনটিউশন নিজে থেকে দেখা দেবে কিংবা কাঁধে টোকা মারবে সেজন্য অপেক্ষার প্রহর গোনা উচিত নয়। আমি জানি প্র্যাকটিস করলে ইনটিউশনও কাজ করে ভালো। আপনার ইনটিউশন হ্যাবিট তৈরির জন্য দুটি মজার খেলার কথা এখানে বলছি আমি। লাল আলো, সবুজ আলো। ১. আপনি মনে মনে ট্রাফিক লাইটের কথা কল্পনা করুন। যখন লাল আলো দেখতে পাবেন না, শব্দটির কথা ভাবেন। এখন সবুজ আলোর কথা ভাবুন এবং হ্যাঁ শব্দটি চিন্তা করুন।
2. তখন লাল বা সবুজ আলো নিয়ে আপনি নিজে প্রশ্ন করবেন। 3. নিজেকে কিছু প্রশ্ন করুন যাতে রয়েছে সত্যি বা মিথ্যা জবাব কিংবা হ্যাঁ ও না উত্তর। যেমন আমি কি ডানহাতি অথবা আমি কি সুশি খেতে ভালোবাসি। আপনার মনের চোখে ট্রাফিক লাইটের কোন রঙের বাতিটি জ্বলে উঠল তা লিখে রাখুন। ওটা লাল নাকি সবুজ। 4. এরপর কিছু সরল স্টেটমেন্ট লিখুন এবং প্রতিটি স্টেটমেন্টের পরে কোন রঙের ট্রাফিক বাতি জ্বলে ওঠে তাও লিপিবদ্ধ করুন। আমি ইডাহোতে বাস করি। আমি ব্যবহৃত গাড়ি বিক্রি করি। 5. আপনি এতক্ষণ কিছু বেসিক চেষ্টা করেছেন। এবার দেখুন কিছু মিসডিরেকশন অ্যাপ্লাই করতে পারেন কিনা। আমি লিওর, তারপর নিজেকে অন্য কোনো নামে ডাকুন। আমি পিটার। আমার মনের আলোগুলো কি বদলালো? 6. যখন পারবেন তখন এগুলো প্র্যাকটিস করবেন। এতে আপনার উন্নতি হবে। আর অন্তর্জ্ঞানমূলক দক্ষতার উপর আস্থা রাখুন। 7. আপনার নতুন পাওয়া দক্ষতাগুলো মন সব জায়গায় ব্যবহার করুন। যেখানে আপনি প্রশ্নের জবাব জানেন না, ফলাফল লিপিবদ্ধ করে রাখুন যদি সম্ভব হয়। ব্লাইন্ড রিডিং। 1. 3টি ব্ল্যাঙ্ক ইন্ডেক্স কার্ড নিয়ে বসে পড়ুন টেবিলে। 2. একটি চয়েসের উপর ফোকাস করুন যেটি সমাধান আপনি নিজেই করতে চাইছেন। তারপর চয়েসটির 3টি সমাধান লিখে ফেলুন, প্রতিটি সমাধান একটি করে কার্ডে। 3. এরপর কার্ডগুলো উপর করে রাখুন যাতে লেখাটা গোপন থাকে। যত দ্রুত ওগুলো ফলাফল করে নিন। টেবিলের ওপর কার্ডগুলো উল্টো করা অবস্থায় একটির পাশে আরেকটি রাখুন। 4. কার্ডের উপর হাত বুলান, আঙ্গুলের ডগা দিয়ে হালকাভাবে স্পর্শ করুন। প্রতিটি কার্ড ছোঁয়ার অনুভূতি লিখে রাখুন। 6. এর চেয়ে বেশি পার্সেন্টেজ পাওয়া কার্ডখানা এবার মেলে ধরুন। এটি হবে আপনার চয়েস। এই কৌশলগুলো খাটিয়ে কেমন ফল হচ্ছে? আমার মনে হচ্ছে আপনার ইনটিউশন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।